যারা পাস্ট পার্ট দেখেছেন কাইন্ডলি 30 মিনিট পরে দেখুন। ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। আজকের ড্রামার রিকোয়াইটাল প্রকৃতির এবং রোম্যান্সে ভরপুর। ড্রামার শুরুতে দেখতে পাই মেন লিড তালিয়াকে, যাকে কিনা টাকার জন্য জোর করে বিক্রি করে দিয়েছে তার বাবা। বাট অতিরিক্ত উত্তেজনার কারণে সেই বাজে লোকটা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। সেই সুযোগেই তালিয়া বাইকে করে পালিয়ে যায় এবং সেই রাতেই রুড অ্যাক্সিডেন্ট হয়। তালিয়া সেখানে একজন হ্যান্ডসাম বয়কে পড়ে থাকতে দেখে। তার নাম হলো ইয়ানসি। তালিয়া তাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। ইয়ানসির মাঝে শুধু ছায়া হয়ে এই কথাগুলো প্রতিধ্বনি হয়, তোমাকে বাঁচাতে গিয়ে তোমার ভাই তার 2 পা হারিয়েছে। সে এখন ফ্যামিলি ট্রাস্টের টাকায় বেঁচে আছে। তোমাকে 3 দিনের মধ্যে বিয়ে করতে হবে, নইলে বোর্ড তোমাকে সিইও হতে দেবে না এবং তুমি তোমার ভাইকে রক্ষা করতে পারবে না। ফেয়ারফ্যাক্স পরিবারের দায়িত্ব এখন তোমার উপর। নার্স বলেন, তুমি জেগে উঠেছ। ডাক্তার বলেছেন এটা সামান্য আঘাত মাত্র। তোমার কি মাথা ঘুরছে বা বমি বমি ভাব হচ্ছে? তুমি সত্যিই ভাগ্যবান যে ছোট মেয়েটি তোমাকে এখানে বয়ে এনেছে। সে দেখতে খুব রোগা আর ছোটখাটো ছিল এবং কথাও বলতে পারত না, কিন্তু আশ্চর্যজনকভাবে সে বেশ শক্তিশালী ছিল। সে তোমাকে পুরোটা পথ বয়ে এনেছে এবং ডাক্তারের কাছে তোমাকে সঁপে দেওয়ার পরেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এ কথা শুনে সে মেয়েটিকে দেখতে যায়। ইয়ানসির বলে, ওকে দেখতে কিছুটা ওর মতোই লাগে, মানে যে এর আগেও তাকে বাঁচিয়েছে। জেগে ওঠো, এই যে জেগে ওঠো। কিন্তু ও তো বোবা নয়, সে কথা বলতে পারে। ইয়ানসির বলে, তুমি সত্যিই কথা বলতে জানো না, তাই না? তুমি বিয়ের পোশাকে মাঝরাতে সেই রাস্তায় হাজির হয়েছিলে যেখানে আমি রেস করি। আমি আহত হয়েছিলাম এবং তুমি আমাকে হাসপাতালে নিয়ে এসেছিলে। তুমি তো দেখি বিশেষ কিছু, তাই না? আমার সাথে সোজাসুজি কথা বলো। আমার কাছাকাছি আসার তোমার আসল উদ্দেশ্য কি? ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, তুমি বোবা। যে তোমাকে পাঠিয়েছে সে জানে আমার দুর্বল জায়গা কোথায়। তখন তালিয়া তাকে মেরে দিয়ে পালিয়ে যায়। তালিয়ার বাবা বলে, তুমি নিজেকে এখন খুব কিছু ভাবছ, তাই না? নিজের দিকে তাকাও। তাকে একটা খবর দেখায়। খবর অনুযায়ী রিয়েল এস্টেট টাইকুন মিস্টার হার্লোকে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ার পর ব্রেইন হ্যামারেজের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার অবস্থা আশঙ্কাজনক। তালিয়া কল্পনা করে, আমাকে উপভোগ করতে দাও, এক বোবা উত্তরাধিকারিণীর সঙ্গ কেমন হয়। শ্যারন বলে, সিস, তোমার সাহস হয় এই বিয়ে থেকে পালানোর? আমাদের পরিবারের এখন টাকার খুব দরকার। তুমি একটু মানিয়ে নিয়ে মিস্টার হার্লোকে বিয়ে করলেই তো পারো। বাবা আর আমি দুজনেই তার খোঁজ নিয়েছি। সে নিজের দোষেই অসুস্থ হয়েছে, কিন্তু এটাই হয়তো আমাদের সুযোগ। সে মারা গেলে আমরা তার টাকার ভাগ পাব। তালিয়া বলে, তুমি তো বেশ গুছিয়ে বলছো, তাহলে তুমিই কেন বিয়ে করছো না? তুমি কি করছো? সিস, আমি জানি এটা তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু তুমি আমাকে ধাক্কা দিলে কিভাবে? আমি ক্ষমা চেয়ে নেব, ঠিক আছে? শ্যারন, তুমিই বাবাকে বুঝিয়ে আমাকে মিস্টার হার্লোর সাথে বিয়ে দিতে রাজি করিয়েছ, তাই না? আজ তুমি বাবাকে এখানে এনেছ আমাকে কোণঠাসা করতে, কারণ তুমি আমার জীবন ধ্বংস করতে চাও। তখনই তাকিয়ার বাবা তালিয়াকে এক চড় মারে। তালিয়ার বাবা বলে, তুমি যদি নিজের ভালো না বুঝো তবে আমি মনে করব আমার তোমার মতো কোনো মেয়ে নেই। ওকে ধরো এবং ভেতরে নিয়ে যাও, আটকে রাখো ওকে। এখন থেকে পালমার পরিবারের একমাত্র মেয়ে হল শ্যারন। শ্যারন বলে, সিস, পালানো বন্ধ করো, নইলে বাবা সত্যিই তোমাকে ছাড়বে না। তালিয়ার বাবা বলে, পালানোর চেষ্টা করছো? ওর পা ভেঙে দাও। আমি চাই ও সারা জীবন পঙ্গু হয়ে থাকুক। তখনই ইয়ানসি এসে হাজির। ইয়ানসি বলে, আমি ওকে বিয়ে করব, আজ ওকে ছোঁয়ার চেষ্টা করে দেখো। তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ, ইয়ানসি ফেয়ারফ্যাক্স। তালিয়ার বাবা বলে, মাস্টার ফেয়ারফ্যাক্স, দেখুন আপনি আমার মেয়েকে বিয়ে করতে চাইছেন, আমি সানন্দে রাজি, কিন্তু আপনি নিজেই দেখছেন সে কথা বলতে পারে না, সে আপনার যোগ্য নয়। শ্যারন বলে, মাস্টার ফেয়ারফ্যাক্স, আমি ওর চেয়ে অনেক ভালো, আমি রাজি। ইয়ানসি বলে, যথেষ্ট হয়েছে, আমি শুধু ওকেই চাই। রিভার সিটিতে ফেয়ারফ্যাক্স পরিবারের দেওয়া যৌতুকের চেয়ে বড় আর কিচ্ছু নেই। পালমা গ্রুপের টাকা দরকার আর আমার দরকার কাউকে বিয়ে করা। একবার আমাদের পরিবারগুলো মিলে গেলে ফেয়ারফ্যাক্স গ্রুপ পালমার গ্রুপকে অর্থায়ন করবে। বেশ ভালো চুক্তি, তাই না? তালিয়ার বাবা বলে, হ্যাঁ ঠিক ঠিক, ফেয়ারফ্যাক্স পরিবার রিভার সিটির সবচেয়ে ধনী। আমি এই বিয়েতে রাজি, পুরোপুরি রাজি। ডাক্তার বলে, মাস্টার ইয়ানসি, ফোন পাওয়ার সাথে সাথেই আমি চলে এসেছি। আপনার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়, বিছানায় গিয়ে বিশ্রাম নেওয়া দরকার। ইয়ানসি বলে, আজ রাতে আমার সাথে ফেয়ারফ্যাক্স এস্টেটে চলো। বাটলার বলে, মাস্টার ইয়ানসি, আপনি ফিরে এসেছেন? আরে, আপনি চোট পেয়েছেন? 1 সেকেন্ড দাঁড়ান, আমি এক্ষুনি ডক্টর জোন্সকে ডেকে আনছি। ইয়ানসি বলে, আস্তে কথা বলো, আমার বড় ভাইকে জাগিয়ে দিও না। জেফরি বলে, আমি ইতিমধ্যে সব শুনেছি। তুমি সারা রাত বাইরে ছিলে এবং এখন আহত হয়ে ফিরলে। ইয়ানসি, তুমি বাবার কাছে এর কি ব্যাখ্যা দেবে? ইয়ানসি বলে, আমি তাকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই। জেফরি বলে, আমি জানি তোমার খারাপ লাগছে,
এতগুলো বছর তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, যা আমার দায়িত্ব হওয়া উচিত ছিল তা তোমার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমনকি তোমার বিয়েটাও একটা আত্মস্বর্গ হয়ে গেল। ইয়ান্সি বলে, দুঃখিত ভাই, এটা তোমার দোষ নয়। ইদানিং বেশ ঠান্ডা পড়ছে, তোমার পাক গরম রাখা দরকার। জেফ্রি বলে, তুমি যদি এই ঠিক করা বিয়েটা না করতে চাও, আমি বাবার সাথে কথা বলবো, আমি তোমাকে কষ্ট পেতে দেব না। ইয়ান্সি বলে, ভাই, আমি অলরেডি কাউকে খুঁজে নিয়েছি বিয়ে করার জন্য। জেফ্রি বলে, তুমি তো নামকরা পরিবারের প্রায় সব সুন্দরী মেয়েকেই অপছন্দ করেছ, তবে কে তোমার মন জয় করল? ইয়ান্সি বলে, তালিয়া, পালমার পরিবারের বড় মেয়ে। জেফ্রি বলে, পালমার পরিবার? বাটলার বলে, মাস্টার জেফ্রি, মাস্টার ইয়ান্সি, পালমার পরিবারের গাড়ি বাইরে চলে এসেছে। ইয়ান্সি বলে, ভাই, চিন্তা করো না, আমি নিশ্চিত করব আমাদের পরিবার যেন শক্তিশালী থাকে। তালিয়ার বাবা বলে, ফেয়ারফ্যাক্স পরিবারে বিয়ে করার পর ভদ্রভাবে খেকো এবং যা বলা হয় তা শুনবে। যদি তাদের বিনিয়োগ না আসে তবে কি হবে জানোই তো। আর তুমি নিশ্চয়ই চাও না যে আমি তোমার মায়ের কবরস্থান বিক্রি করে টাকা বের করি। ইয়ান্সি বলে, তুমি এসে গেছো? আমি যখন ছিলাম না ও কি তোমাকে বিরক্ত করেছে? তালিয়ার বাবা বলে, সত্যি বলছি, আমরা খুন ভালো মানুষ, আপনি এসব কি বলছেন? এখন থেকে আমরা সবাই এক পরিবার, তাই না? তারপর ইয়ান্সি তালিয়াকে কোলে করে নিয়ে যায়। ইয়ান্সি বলে, আমাকে এত আপন করে ডাকার দরকার নেই। এই মুহূর্ত থেকে সে ফেয়ারফ্যাক্স পরিবারের অংশ, বাইরের লোকেদের দিকে আর মনোযোগ দেবার দরকার নেই। তালিয়া বলে, এত কাছে দাঁড়াবে না। ইয়ান্সি বলে, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকে সত্যিই সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, নইলে পরে যখন তুমি আমাকে গালি দেবে আমি বুঝতেও পারবো না। ইয়ান্সি বলে, যেহেতু আমরা এখন একে অপরকে বিশ্বাস করি না, তাই সবকিছু কাগজে কলমে পরিষ্কার করে নেওয়া যাক। তুমি আমাকে এই বৈবাহিক জোট সম্পন্ন করতে সাহায্য করবে। 1 বছর পর আমি তোমাকে পালমার পরিবার ছেড়ে চলে যেতে সাহায্য করব, যাতে তুমি তোমার মনের মতো জীবন কাটাতে পারো। তালিয়া বলে, এই চুক্তিটা ন্যায্য নয়। বৈবাহিক কর্তব্য পালনের যুক্তিসঙ্গত সীমা বলতে কি বোঝায়? ইয়ান্সি বলে, বোর্ড অব ডিরেক্টরসদের শান্ত রাখতে আমার বিয়ে করা প্রয়োজন। আমরা কাউকে বুঝতে দেব না, শুধু অভিনয় করব। তাই একই বিছানা শেয়ার করাটা খুব বেশি কিছু নয়, তাই না? তালিয়া বলে, তাহলে আমি বিছানায় ঘুমাবো, তুমি সোফায়। ইয়ান্সি বলে, তোমার কি ভয় লাগছে যে আমরা বিছানা শেয়ার করলে কিছু একটা হয়ে যেতে পারে? তাছাড়া বৈবাহিক কর্তব্য হিসেবে কি কি গণ্য হবে সেটা কি তুমি ঠিক করবে? তুমি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করো? কর্তব্যের মধ্যে পড়ে? বলে একটা কিস দেয়, দুজন চুক্তি পাকা করে নেয়। ইয়ান্সি বলে, অনেক বড় দিন গেল আজ, তোমার তাড়াতাড়ি বিশ্রাম নেওয়া উচিত। এই জায়গাটার সাথে পরিচিত হওয়ার জন্য সময় নাও। আজ আমি তোমাকে কোলে করে ওপরে নিয়ে এসেছি। এখন থেকে ফেয়ারফ্যাক্স পরিবারে তোমাকে কেউ ভয় দেখানোর সাহস পাবে না। তালিয়া মনে মনে বলে, সে এইমাত্র আমাকে কোলে করে নিয়ে এলো ফেয়ারফ্যাক্স পরিবারের ছোট বউ হিসেবে আমার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। সে কি আমাকে রক্ষা করার চেষ্টা করছিল? তালিয়া, বাইরের রূপ দেখে ভুলে যেও না। মা, শেষ পর্যন্ত আমি ফেয়ারফ্যাক্স পরিবারে ঢুকতে পেরেছি। আমি খুঁজে বের করব কে তোমাকে মেরেছে। ইয়ান্সি শাওয়ার নিচ্ছে, তালিয়া চুপি চুপি দেখে এসে ইয়ান্সির ফোন ধরে। তখনই ইয়ান্সি এসে বলে, তুমি কি করছো? তুমি মাত্র কি করছিলে? তালিয়া বলে, একটু আগে তোমার ফোন বেজেছিল, আমি ভেবেছিলাম জরুরি কিছু, তাই তোমার জন্য চেক করছিলাম। ইয়ান্সি বলে, আমি যখন গোসল করছিলাম তখন আমার উপর নজর রাখছিলে, আর তারপর আমার শরীরও চেক করলে? এর মানে কি? আমার সাথে সোজাসুজি কথা বলো। ঠিক আছে, আমি এখনই অফিসে যাচ্ছি। তুমি আহত, তাই বিশ্রাম নাও। আমি বাটলারকে খাবার তৈরি করতে বলছি। বিশ্রাম হয়ে গেলে যখন ইচ্ছা খেয়ে নিও। তালিয়া মনে মনে বলে, ভাগ্য ভালো সে আমার আসল উদ্দেশ্য বুঝতে পারিনি। এবার হানা আন্টি এসে তালিয়ার হাত পা দিয়ে চেপে ধরে বলে, তোমার এখানে পা রাখার যোগ্যতা নেই। আমি জানি না তোমাদের পালমার পরিবার কি ফোন দিয়ে আসছে। শন, ওই বুড়ো শয়তানটা দেউলিয়া হওয়ার পথে। সে টাকার জন্য তোমাকে বিক্রি করতেও দ্বিধা করেনি। আমি তোমাকে বলে দিচ্ছি, যতদিন আমি এখানে আছি আমাদের পালমারদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। কেউ আছো? এদিকে এসো, ওকে দিয়ে বাগান পরিষ্কার করাও। বাটলার বলে, মাস্টার ইয়ান্সি যাওয়ার আগে বলে গেছেন যেন আমরা ওনাকে ওনার স্ত্রীর মতোই সম্মান করি। এই পরিবারে ফেয়ারফ্যাক্সদের কথাই শেষ কথা। চার্লি, তুমি এখানে অনেক বছর ধরে কাজ করছো, আমাকে চেনো না এমন তো নয়। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তুমি টাকার জন্য এখানে এসেছো, তাই সবার লাথিঝাঁটা খাওয়ার জন্য প্রস্তুত থাকো। বাটলার বলে, ম্যাডাম, হান্না মাস্টারের একমাত্র বোন, ছোটবেলা থেকেই ওর মেজাজ চড়া। দয়া করে এটা মনে নেবেন না, তবে চিন্তা করবেন না, আমি স্টাফদের বলে দিচ্ছি আপনাকে সাহায্য করতে। তালিয়া বাগার ক্লিন করছিল, তখন মেডরা এসে বলে, ম্যাডাম, একটু বিরতি নিন, আমরা এসব সামলে নেব। আপনার হাতের যত্ন নেওয়া দরকার। আপনার হাত কি ফুপি মারিয়ে দিয়েছে? মেডিসিন লাগিয়ে নাও। তালিয়া বলে, লাগবে না। তালিয়া এবার কাজ করা শুরু করে। তখন জেফ্রি এসে বলে, অ্যান্টি তোমাকে বকেছে না? তালিয়া বলে, তুমি কি সাইন ল্যাঙ্গুয়েজ জানো? জেফ্রি বলে, অল্প জানি। ফুপিকে বাবা খুব আদর দিয়ে মাথায় তুলেছেন, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি।
তালিয়া বলে, সামান্য আঁচড় লেগেছে মাত্র, বড় কিছু নয়। জেফ্রি বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার জন্য ছোট্ট একটা উপহার। তালিয়া জেডের লকেটের দিকে তাকিয়ে আছে। জেফ্রি বলে, তুমি এই জেডের লকেটটা চেনো? তালিয়া বলে, আমি কি লকেটটা দেখতে পারি? অবশ্যই, এটা ফেয়ারফ্যাক্স পরিবারের বংশ পরম্পরায় পাওয়া লকেট। প্রত্যেক ফেয়ারফ্যাক্সের কাছে একটা করে আছে। এদিকে অ্যান্টি বকবক করছে, ওই বোবা মেয়েটা একদম অপদার্থ, একটা ফুলের টব সরাতেও ওর যুগে যুগে লাগে। একটা করুণাময় বোবা। ইয়ান্সির জন্য? না হলে আমি অনেক আগেই ওকে বের করে দিতাম। ইয়ান্সি এটা উপর থেকে দেখছিল। জেফ্রি তখন তালিয়ার হাত ধরে বলে, তোমার এই লকেটটা পছন্দ? আমি তোমাকে এটা দিতে পারি। ইয়ান্সি বলে, তোমরা এখানে কি করছো? ভাই, তুমি আর তালিয়া এখানে কি করছো? জেফ্রি বলে, তোমাদের তো এখনও আনুষ্ঠানিকভাবে বিয়েও হয়নি। ইয়ান্সি, তুমি কি এখনই নিজের বউকে বাঁচাতে চলে এলে? ইয়ান্সি বলে, বড় ভাই আমাকে খেপানো বন্ধ করো তো। ইয়ান্সি তালিয়ার হাত ধরে বলে, ব্যথা করছে? তালিয়া বলে, সে কি সত্যি আমার জন্য চিন্তিত নাকি স্রেফ নাটক করছে? আমি ঠিক আছি। পরে তাকে কোলে করে নিয়ে যায়। এদিকে জেফ্রি ফোন করে তালিয়ার সব ডিটেলস জানতে বলে। ইয়ান্সি বলে, তালিয়া একটু ব্যথা করছে, একটু সহ্য করো। তালিয়া বলে, ধন্যবাদ। ইয়ান্সি বলে, মনে হচ্ছে আমার কিছু সাইন ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, নইলে তুমি আর আমার ভাই কথা বললে আমি কিছুই বুঝতে পারবো না। তালিয়া মনে মনে ভাবে, কথার ধরন দেখে তো মনে হচ্ছে সে হিংসা করছে। আমাদের মধ্যে তো স্রেফ চুক্তির বিয়ে, তার হিংসা করার কোনো কারণ নেই। ইয়ান্সি বলে, দুঃখিত, তুমি বোবা হতে পারো কিন্তু গাধা নও। কেউ তোমাকে হেনস্থা করলে তুমি পাল্টা জবাব দাও না কেন? তাছাড়া হেনস্থা হচ্ছে তুমি, অথচ তোমার চেহারায় অপরাধবোধ কেন? ফুপি যদি আবার তোমাকে বিরক্ত করার সাহস করে আমাকে জানিও, আমি দেখে নেব। তালিয়া বলে, ধন্যবাদ। তালিয়া আরো বলে, আমার তোমাকে এবং তোমার পরিবারকে জানা দরকার। ইয়ান্সি বলে, তোমার তাকে জানার দরকার নেই, আর অন্য কাউকেও পাত্তা দেওয়ার দরকার নেই। শুধু আমার খেয়াল রেখো। এটা দেখো, আমরা কাউকে বুঝতে দিতে পারি না যে আমরা একটা নকল দম্পতি। যদি কেউ জানতে পারে তবে তার পরিণামের জন্য তুমি নিজেই দায়ী থাকবে। তালিয়া বলে, 1 নম্বর নিয়ম, বিনা কারণে আমার এত কাছে আসবে না। তখন বাটলার এসে বলে, মাস্টার ইয়ান্সি, মিস হান্না আপনার সাথে দেখা করতে চান। ইয়ান্সি বলে, আন্টি আমার সাথে দেখা করতে চাও? আন্টি বলে, ইয়ান্সি তুমি কেন বাইরের লোকের পক্ষ নিচ্ছ? সে তো স্রেফ একটা বোবা যে বড় ঘরে ঢোকার চেষ্টা করছে। ইয়ান্সি বলে, তালিয়া আমার স্ত্রী, আজ তুমি ওর হাত মারিয়ে দিয়েছ, এবার আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আর কখনো এমন হয় তবে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব। আন্টি রেগে কাপ ছুঁড়ে ফেলে। ইয়ান্সি আরো বলে, ও বোবা কিনা তাতে আমার কিছু যায় আসে না। বাবা যদি জানতে পারেন তুমি সেই মেয়েটিকে কষ্ট দিচ্ছ যাকে আমি বিয়ে করতে চাই, তিনিও তোমাকে ছাড়বেন না। অ্যান্টি বলে, পালমার পরিবার দেউলিয়া হতে চলেছে। সে স্রেফ টাকার জন্য বিয়ে করছে। শন পালমার একটা রক্তচোষা, সে আমাদের পরিবারকে শেষ করে দেবে। ইয়ান্সি বলে, ওর কারণ যাই হোক, আমি যখন ওকে পছন্দ করেছি আমি সব সময় ওকে রক্ষা করব। একটা বোবা মেয়েকে বিয়ে করা খুব একটা খারাপ নয়। ইয়ান্সি বলে, তালিয়া তুমি শান্ত কেন? আর কি করছো? তোমাকে একটু রাগিয়ে দিচ্ছিলাম। তালিয়া দেখিয়ে দেয় ইয়ান্সি কোথায় ঘুমাবে। ইয়ান্সি বলে, আমি কি এখানেই ঘুমাবো? পরদিন সকালবেলা, মাস্টার ইয়ান্সি, ম্যাডাম আপনারা কি জেগেছেন? এই শব্দ শুনে ইয়ান্সি তাড়াতাড়ি বেডে গিয়ে শুয়ে অ্যাক্টিং করতে থাকে। ইয়ান্সি বলে, ভেতরে এসো। বাটলার বলে, মাস্টার ইয়ান্সি, বড় কর্তা ফিরে এসেছেন, তিনি ম্যাডামকে নিচে ব্রেকফাস্টের জন্য ডেকেছেন। ইয়ান্সি বলে, বুঝেছি, গত রাত মানে বুঝে নাও, তুমি আগে নিচে যাও, আমি একটু পরে আসছি। বাটলার বলে, ঠিক আছে মাস্টার ইয়ান্সি। ইয়ান্সি তালিয়াকে জড়িয়ে ধরে বলে, চিৎকার করো, তুমি গলা ফেটে যাওয়া পর্যন্ত চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তালিয়া বলে, এই দেখো, কেউ একজন বোবা বাচ্চাটাকে জ্বালাচ্ছে, দেখে যাও সবাই। এই যে বোবা মেয়ে, তোমার কথা কম কিন্তু বুদ্ধি অনেক। তাদের বাবা বলে, মনে হচ্ছে তোমার ছোট ভাই বেশ সিরিয়াস। বাবা, তোমার কি এতে খুশি হওয়া উচিত নয়? শ্যারেন তালিয়াকে ফোন করে, আপু আমি তোমার সাথে দেখা করতে আসছি। তালিয়া বলে, ইয়ান্সি তোমাকে আমার সাথে তাল মেলাতে হবে। ইয়ান্সি বলে, তাল মেলাতে হবে? শ্যারেনের সামনে আমাকে একটু অভিনয় করতে সাহায্য করো। অভিনয়? এই প্রথম তুমি আমার কাছে সাহায্য চাইলে। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আগে আমাকে একটা চুমু দাও, তাহলেই সাহায্য করব। তালিয়া মনে মনে ভাবে, শ্যারেন যেন কোনোভাবেই জানতে না পারে যে ইয়ান্সি আর আমার বিয়েটা একটা নাটক, নইলে সে আমাকে সরিয়ে দেওয়ার জন্য যা কিছু করতে পারে। যদি তা হয় তবে ফেয়ারফ্যাক্স পরিবারে ঢোকার জন্য আমি যা কিছু সহ্য করেছি সব বৃথা যাবে। বাটলার বলে, মাস্টার ইয়ান্সি, ম্যাডামের বোন এসেছেন। ইয়ান্সি বলে, চলো বেব, দেখি তোমার বোন কি নাটক করতে এসেছে। শারেন বলে, সিস, আমি তোমার জন্য একটা নতুন জামা এনেছি, তুমি কিছুই না নিয়ে ফেয়ারফ্যাক্স এস্টেটে চলে এলে। সবসময় পুরনো জামা পরে থাকতে পারো না। ও আপু, তোমার হাতে কি হয়েছে? কেউ কি তোমাকে এখানে কষ্ট দিয়েছে? আমাকে আগে বলতে পারতে, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইয়ান্সি বলে, শ্যারেন, ফেয়ারফ্যাক্স পরিবারের দরজা সবার জন্য খোলা নয়। শ্যারেন বলে, ইয়ান্সি তুমি আমাকে ভুল বুঝছো। ইয়ান্সি বলে, চার্লি,
জি মাস্টার ইয়ান্সি, ওর সব জিনিস বাইরে ফেলে দাও। এখন থেকে আমার অনুমতি ছাড়া ও যেন আর এখানে পা না রাখে। চার্লি বলে, জি মাস্টার ইয়ান্সি। এদিকে আসুন প্লিজ। শ্যারেন বলে, তালিয়া, তুই একটা অকৃতজ্ঞ। তোর বোনকে এভাবে অপমান করা হচ্ছে আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। বাটলার শ্যারেনকে বের করে দিল। জেফ্রি বলে, মিস পালমার এখানে কি করছেন? শ্যারেন বলে, মিস্টার ফেয়ারফ্যাক্স, আমি আমার বোনের সাথে দেখা করতে এসেছি। আমি ওর জন্য কিছু খাবারও এনেছিলাম, কিন্তু ওরা আমাকে বের করে দিল। জেফ্রি বলে, মিস পালমার, আপনি কি তালিয়া আর ইয়ান্সির মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছেন? শ্যারেন বলে, মিস্টার ফেয়ারফ্যাক্স, আমি শুধু আপনার পক্ষ নিচ্ছি। ফেয়ারফ্যাক্সের উত্তরাধিকার তো আপনার হবার কথা ছিল, কিন্তু ইয়ান্সি সব কেড়ে নিয়েছে। এমনকি ওর কারণেই আপনার পা দুটো জখম হয়েছে। জেফ্রি বলে, আমার ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না, কিন্তু আপনি যদি আমাকে একটা কাজে সাহায্য করেন তবে আমি আপনাকে ফেয়ারফ্যাক্স পরিবারে বিয়ে করার ব্যবস্থা করে দিতে পারি। তারপর রাতের সিন, তালিয়া রেডি হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ইয়ান্সি তাকে ফলো করে বলে, ওরে বোবা মেয়ে, তুই তো আমার সাথে খুব বেশি দিন থাকিসনি, আর এর মধ্যেই তোর অস্থিরতা শুরু হয়ে গেছে। বাইরে থেকে তোকে খুব শান্ত আর ভদ্র দেখাও, কিন্তু তুই তোর অস্থানায় কোনো ছেলেকে লুকিয়ে আনছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। তালিয়া, তার মানে তুই এতদিন আমার সাথে মিথ্যে বললি? প্রথম দিন থেকে সব তোর সাজানো নাটক ছিল। তুই একটা উদ্দেশ্য নিয়ে আমাকে বিয়ে করেছিস, তাই না? তালিয়া বলে, আমার সন্দেহ হয় যে তোমাদের ফেয়ারফ্যাক্স পরিবারের কেউ আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ইয়ান্সি বলে, তুমি কথা বলতে পারো? তালিয়া বলে, মা মারা যাওয়ার পর সত্যিই আমি মাঝে মধ্যে কথা বলতে পারতাম না। শ্যারেন আমাকে চুল ধরে ধরে মারত, নির্যাতন করত। আমি কোনায় বসে থাকতাম অপদার্থের মতো। শ্যারেন আরও বলতো, তোকে বুঝতে হবে ফেয়ারফ্যাক্স পরিবারের আসল উত্তরাধিকারী কে। যদি না বুঝিস তবে তোকে আমি ছাড়ব না। যখন আমার আর কোনো উপায় ছিল না এবং পালমারদের আশ্রয়ে থাকতে হচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম হয়তো বোবা হওয়াটা খুব একটা খারাপ নয়। অন্তত কেউ একটা বোবা মেয়েকে নিয়ে সন্দেহ করবে না যে সেই কোনো ঝামেলা পাকাতে পারে। এতগুলো বছর ধরে আমি ফেয়ারফ্যাক্স পরিবারে ঢোকার চেষ্টা করছি, ফেয়ারফ্যাক্সদের নিয়ে তদন্ত করছি। যেদিন বাবা আমাকে ওই লম্পট মিস্টার হার্লোর হাতে তুলে দিতে চাইলেন, আমি শুধু চুপচাপ বসে থাকতে পারছিলাম না। আমি আমার কাজ শুরু করে দিলাম। ইয়ান্সি বলে, তার মানে এসবই তোর পরিকল্পনা ছিল শুরু থেকে, আর আমি শুধু তোর হাতের পুতুল ছিলাম? এটা কি? এটা কি আমাদের পারিবারিক জেডের লকেট নয়? তালিয়া বলে, হ্যাঁ, এটাই তোমাদের সেই পারিবারিক লকেট। যে লোকটা আমার মাকে মেরেছিল তার হাতে এই লকেটটা ছিল। তাই তোমাদের পুরো ফেয়ারফ্যাক্স পরিবারকে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে, শুধু তোমার পঙ্গু ভাইকে ছাড়া। ইয়ান্সি বলে, তার মানে তুমি আমাকেও সন্দেহ করো? অবশ্যই। 6 বছর আগে তোমার বয়স 18 ছিল। তোমার মনে হয় আমি এটা করেছি? তোমার কোনো ধারণা আছে 6 বছর আগে আমি একটা সড়ক দুর্ঘটনায় প্রায় মরে যাচ্ছিলাম। যদি এক অপরিচিত মেয়ে এসে আমাকে না বাঁচাতো, তবে তুমি কি মনে করো আজ তুমি আমাকে এভাবে ব্যবহার করতে পারতে? তালিয়া কল্পনা করে, 6 বছর আগে তোমার সাথে কি হয়েছিল? জেগে ওঠো। ইয়ান্সি বলে, এটা কি তুমিই ছিলে? ইয়ান্সি বলে, জানো আমি তোমাকে কেন বিয়ে করলাম? শুরু থেকে আমি ভেবেছিলাম তুমি একটা নির্দোষ নিরীহ খরগোশ, কিন্তু এখন দেখছি তুমি একটা ছদ্মবেশী ধূর্ত শিয়াল। তাছাড়া তোমাকে দেখতে ঠিক সেই মেয়েটার মতো যে আমাকে 6 বছর আগে বাঁচিয়েছিল। তালিয়া বলে, 6 বছর আগে? আমি সত্যিই একজনকে বাঁচিয়েছিলাম। আমি যদি তাকে বাঁচাতে না যেতাম তবে আমার চোখের সামনে আমার মাকে মরতে দেখতে হতো না। ইয়ান্সি বলে, আমি দুঃখিত, আমি ভাবিনি যে তুমি আমাকে 2 বার বাঁচাবে। তালিয়া বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। 6 বছর আগে ওটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু গতবার সেই দুর্ঘটনাক্রমে শুধু আমার জীবনই বাঁচেনি, বরং তা অর্থবহ হয়ে উঠেছে। আমি তোমাকে তদন্ত করতে সাহায্য করব। আমি শুধু চাই আমাদের 1 বছরের চুক্তির বিয়েটা যেন একটা আসল বিয়েতে পরিণত হয়। তালিয়া বলে, তোমাকে তদন্ত করতে হবে না, আমি নিজেই করব। ইয়ান্সি বলে, আমি তোমাকে প্রমাণ করে দেব যে ফেয়ারফ্যাক্স পরিবারে কোনো খুনি নেই, আর তার চেয়ে বড় কথা, আমি প্রমাণ করব যে আমি নির্দোষ। তুমি একটা হৃদয়হীন ঝামেলাবাজ মেয়ে। তারপর সকালের সিন, ইয়ান্সি বলে, তুমি সত্যিই ঘুমিয়ে পড়তে পারলে? তালিয়া বলে, তুমি কি করছো? ইয়ান্সি বলে, ভাবলাম তুমি হয়তো ঠান্ডায় জমে মারা যাবে। জেফ্রি বলে, ইয়ান্সি, তোমরা কি জেগে আছো? দরজার বাইরে থেকে মনে হলো তুমি কারোর সাথে কথা বলছো। ইয়ান্সি বলে, তালিয়া যে ভিডিওগুলো দেখছিল তার শব্দ ছিল ওটা। তালিয়া বলে, শুভ সকাল ভাই। জেফ্রি বলে, ইয়ান্সি, আমি জানি তুমি কখনোই ব্রেকফাস্টের জন্য সময় মতো উঠতে পছন্দ করতে না। আমি আগে তোমাকে কিছু বলতাম না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তুমি এখন আর একা নও। আমি ওকে সবকিছুর একটু একটু করে তৈরি করতে বলেছি। জেফ্রি বলে, তালিয়া, তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে শুধু বলো। তালিয়া বলে, ধন্যবাদ ভাই, এটাই অনেক বেশি।
ইয়ান্সি বলে, আপনি আগে নিচে যান, আমরা কিছুক্ষণ পরেই আসছি। ভাই, ওকে এত প্রশ্রয় দিও না, তুমি এখন নিচে যেতে পারো, আমরা গোজগাজ করে তোমার কাছে আসছি। জেফ্রি বলে, ঠিক আছে, বলে নিচে চলে যায়। তালিয়া বলে, তুমি এখন কি করছো? ইয়ান্সি বলে, তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু আমার ভাইকে না। তালিয়া বলে, তোমার ভাই 6 বছর আগে পঙ্গু হয়ে গিয়েছিলেন, তাই না? কিন্তু ওই ছবিতে থাকা মানুষটা একদম সুস্থ ও স্বাভাবিক। ইয়ান্সি বলে, তুমি বললে যে তুমি একটি গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়েছিলে এবং তোমার মায়ের মৃত্যুর রহস্য তদন্ত করতে ফেয়ারফ্যাক্স পরিবারে বিয়ে করতে চেয়েছিলে। তাহলে তুমি আমার ভাইকে ছেড়ে আমাকে কেন বিয়ে করতে চাইলে? তুমি তোমার ভাইয়ের চেয়ে 99.99% বেশি ঘর থেকে বের হও। তাই বলো, তোমার বেপরোয়া ড্রাইভিংয়ে আমার আহত হওয়ার সম্ভাবনা বেশি, নাকি তার হুইল চেয়ারে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি? এখন অন্য সিন। তালিয়া মনে মনে বলে, আমার কি হয়েছে? কেন ইয়ান্সি আমাকে সবসময় এত অস্থির করে তোলে? ইদানিং ইয়ান্সির প্রতি আমার অনুভূতি একটু অন্যরকম মনে হচ্ছে। তালিয়া, ইয়ান্সিকে তোমাকে বোকা বানাতে দিও না। এটা তোমাদের মধ্যে শুধু একটা ব্যবসায়িক সম্পর্ক। তুমি ওকে বিয়ে করেছ শুধু তোমার মায়ের মৃত্যুর সত্য জানতে। অ্যান্টি বলে, দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। তুমি ওখানে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? বলে গায়ে পানি ঢেলে দেয়। তুমি ওখানে ছিলে, আমি খেয়ালই করিনি। আমি গাছগুলোতে যে পানি দিচ্ছিলাম তা নষ্ট হলো। বোবা তো বোবাই হয়, নড়তেও পারে না। যদি জানতাম তুমি এত নির্বোধ, তবে আমি ইয়ান্সিকে তোমাকে বিয়ে করতে বাধা দিতাম। যাও, বাগানের প্রতিটি ফুল, গাছ এবং লতায় পানি দাও। তালিয়া মনে মনে বলে, না, আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি ফেয়ারফ্যাক্স পরিবারের কাউকে চটাতে পারি না, নয়তো আমি কখনোই আমার মায়ের মৃত্যুর সত্য খুঁজে পাব না। অ্যান্টি বলে, এই নির্বোধ মেয়ে, ওইভাবে তাকাচ্ছ কেন? তোমার সাহস তো কম না, আমার কথা উপেক্ষা করছো। জেফ্রি বলে, আজকের আবহাওয়া এত সুন্দর, কেন তালিয়ার সাথে ঝগড়া করছেন? জেফ্রি, তুমি জানো না এই ছোট্ট বোবা মেয়েটা মাত্রই আমার পথ আটকে দাঁড়িয়েছিল, এখন আমি ঠিকমতো গাছে জলও দিতে পারছি না, বলে একটা থাপ্পড় মারে। জেফ্রি বলে, গা মুছে নাও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। ওনার মেজাজ একটু চড়া, কিছু মনে করো না, বলে তালিয়ার গায়ে চাদর দিয়ে দেয়। তখনই ইয়ান্সি এসে তার গায়ে কোট দিয়ে চাদর ফেলে দেয়। তার অ্যান্টিকে বলে, যাও, ওই লেকে গিয়ে ঝাঁপ দাও, তুমি খুব খারাপ। অ্যান্টি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইয়ান্সি বলে, আমি তোমাকে সতর্ক করেছিলাম, তুমি ওর সাথে যা করেছো ভাবা যায় না। অ্যান্টি বলে, ইয়ান্সি, আমি তোমার অ্যান্টি, শুধু একজন বাইরের লোকের জন্য তুমি আমার সাথে এমন করছো? ইয়ান্সি বলে, তালিয়া বাইরের কেউ নয়, সে আমার স্ত্রী। তুমি যখন ওকে একটু আগে হেনাস্তা করছিলে, তখন কি তোমার মনে ছিল না যে সে আমার স্ত্রী? অ্যান্টি বলে, জেফ্রি, তোমার ছোট ভাইয়ের অবস্থা দেখো। জেফ্রি বলে, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? অ্যান্টি তো আমাদের বড়। ইয়ান্সি বলে, ভাই, যদি হেনাস্তা হওয়া ব্যক্তিটি আপনার স্ত্রী হতো, আপনি কি একই কাজ করতেন না? তালিয়া যেদিন থেকে ফেয়ারফ্যাক্স পরিবারে বিয়ে করে এসেছে, আমি পরিষ্কার করে দিয়েছি যে যে কেউ তার উপর চড়াও হবে, সে আসলে আমার সাথে লড়াই শুরু করছে। আমি তাদের কখনোই ছেড়ে দেব না। আর আমি আপনাকে বড় হিসেবে সম্মান করি, কিন্তু আপনি বারবার আমাকে চ্যালেঞ্জ করছেন। আজ শেষ সুযোগ, আপনি নিজে ঝাঁপ দেবেন নাকি আমি কাউকে দিয়ে ধাক্কা দেওয়াবো? অ্যান্টি বলে, তুমি অকৃতজ্ঞ ছোকরা। আমাদের ফেয়ারফ্যাক্স পরিবারে তোমার মতো কেউ কিভাবে জন্ম নিল? জেফ্রি বলে, যথেষ্ট হয়েছে। অ্যান্টি, যাই হোক না কেন, আপনি এখন বিবাহিত। ফেয়ারফ্যাক্স পরিবারও আপনার পরিবার। এখানে আপনার সবসময় স্বাগত, কিন্তু আপনার আসল বাড়ি এখন আপনার স্বামীর পরিবার। ইয়ান্সি, চলো, এটা ছেড়ে দাও। তুমি এখন ফেয়ারফ্যাক্স পরিবারের দায়িত্ব নিতে যাচ্ছ। আমার মনে হয় বাবা চাইবেন না তুমি এখন কোনো ঝামেলা করো। ইয়ান্সি বলে, ঠিক আছে ভাই। এখন বাসার সিন। জেফ্রি বলে তালিয়াকে, তুমি কি এখন ভালো বোধ করছো? তোমার ঠান্ডা লাগেনি তো? আমি অ্যান্টির পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আশা করি তুমি কিছু মনে করবে না। সবশেষে আমরা এখন একই পরিবার। আমি কিচেনকে বলেছি কবুতরের স্যুপ বানাতে, যাতে তোমার শরীর তাড়াতাড়ি সেরে ওঠে। বাটলার বলে, মাস্টার জেফ্রি, ম্যাডাম, আবহাওয়া খুব খারাপ, শরীর ঠান্ডা করার জন্য কিছু ক্যান্ডি খান। আমি কিচেনে বিশেষভাবে এটা তৈরি করিয়েছি, আর আমি কথা দিচ্ছি এর মধ্যে অদ্ভুত বা কৃত্রিম কিছু নেই। জেফ্রি বলে, চার্লি, তুমি সবসময় সবকিছুর খেয়াল রাখো। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তুমি এগুলো তোমার স্ন্যাক্স হিসেবে রাখো, বলে তালিয়াকে দেয়। তালিয়া একটা খেয়ে নেয়। ইয়ান্সি উপর থেকে সব দেখছে। জেফ্রি বলে, তোমার আর ইয়ান্সির দিনকার কেমন কাটছে? ও জেদি, মাঝে মাঝে ও একটু বাচ্চাদের মতো আচরণ করে, কিছু মনে করো না। তোমার মন খারাপ থাকলে নিজের মধ্যে চেপে রেখো না। মেইড বলে, মাস্টার ইয়ান্সি, মাস্টার জেফ্রি সবসময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করেছেন, তাই স্বাভাবিকভাবেই তিনি ম্যাডামেরও যত্ন নেন। ইয়ান্সি বলে, উনি হয়তো বাবার নিজের ছেলে নন, কিন্তু উনি আমাকে সবসময় নিজের ছোট ভাইয়ের মতো আগলে রেখেছেন। নিজের পা হারিয়েছেন আমাকে বাঁচাতে গিয়ে, আমি ওনার কাছে ঋণী। ইয়ান্সি বলে, আমাকে একটা কাজে বাইরে যেতে হবে, চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব তোমার সাথে সময় কাটাতে। সে আমার প্রিয় বড় ভাই,
কিন্তু তবুও তুমি তার খুব বেশি কাছে যেতে পারবে না। হয়তো আমি একটু ঈর্ষান্বিত হতে পারি। তালিয়া বলে, তুমি কি বলছো? ইয়ান্সি বলে, আমি বানিয়ে বলছি না, তুমি শুধু আমার হতে পারো, অন্য কারো নয়। বাটলার বলে, মাস্টার ইয়ান্সি, গাড়ি প্রস্তুত। ইয়ান্সি বলে, ঠিক আছে, আমি আসছি। আমার ফেরার জন্য অপেক্ষা করো। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করার সাহস দেখায়, তবে তোমার ছোট নোটবুকে লিখে রেখো এবং আমাকে বলো, আমি তাদের দেখে নেব। তালিয়া বলে, বুঝেছি, সাবধানে যেও। জেফ্রি মনে মনে বলে, যেহেতু তুমি ওই লোকটার মেয়ে, আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না। জেফ্রি রান্নার মধ্যে একটা কিছু মিশিয়ে দিচ্ছে। তালিয়া বলে, জেফ্রি, ও কি করছে? তালিয়া ভিডিও করে রাখে। ওরা সবাই খাবার টেবিলে বসেছে। জেফ্রি বলে, চলো তালিয়া, আর একটু খাও, তুমি খুব দুর্বল। ইয়ান্সি যখন খেতে যাবে তখন তালিয়া খেতে দেয় না। একটা ভিডিও দেখায়। ভিডিও দেখে ইয়ান্সি বলে, কি হয়েছে ভাই, আপনি কি দিয়েছে? জেফ্রি বলে, তুমি আসার আগে আমি স্যুপটা চেখে দেখেছি, বলে স্যুপটা খেয়ে নেয় আর লবণের ডিব্বা দেখায়। একটু পানসে ছিল, তাই আমি কিছুটা লবণ মিশিয়েছি। ইয়ান্সি বলে, তালিয়া মাত্রই এখানে এসেছে, ও এখনো মানিয়ে নিতে পারেনি, কিছু মনে করো না, ঠিক আছে? জেফ্রি বলে, আমি হয়তো বেশি রক্ষণশীল ছিলাম আর তালিয়াকে ভুল বুঝেছিলাম, পরের বার আমি সাবধান থাকব। জেফ্রি বাইরে এসে বলে, তালিয়া, আমি তোমার জন্য ধীর গতির বিষ তৈরি রেখেছি। এখনো পুরনো সত্য খুঁড়তে চাও? দেখা যাক তুমি বেঁচে থাকার মতো ভাগ্যবান আছো কিনা। এদিকে তালিয়া ঘরে তার মার ছবি দেখে বলেছে, এই ফেয়ারফ্যাক্স পরিবারের লোকেরা সহজ নয়, আমি এদের বুঝতে পারছি না, কিন্তু যাই ঘটুক না কেন, আমি তোমাকে উত্তর না দিয়ে মরতে দেব না, বলে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। ইয়ান্সি তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ইয়ান্সি চেক করে তার জ্বর আছে কিনা। ইয়ান্সি আরও বলে, ওর জ্বর নেই, ও নিশ্চয়ই খুব ক্লান্ত। শ্যারেন বলে, জেফ্রি, আমি এখানে 3 দিন ধরে চাকর সেজে আছি, আমরা আসলে কখন পদক্ষেপ নেব? জেফ্রি বলে, এত অস্থির কেন? আমি ইতিমধ্যে তালিয়ার মিন্ট ক্যান্ডিতে ধীরগতির বিষ মিশিয়ে দিয়েছি, সে ইদানিং খুব ঝিমিয়ে থাকছে। কাল একটা সুযোগ দেখে ক্লিনিং মেইডের মতো সাজবে এবং ওর পার্সে এটা রেখে দেবে। শেরন বলে, বুঝেছি। যখন ইয়ান্সি তালিয়ার পার্সে ফেয়ারফ্যাক্স গ্রুপের নথিপত্র পাবে, ও নিশ্চিতভাবে ভাববে যে তালিয়া এখানে চুরি করতে এসেছে। এটা হয়ে গেলে আমাকে এই বাড়ির বড় বউ হিসেবে বিয়ে করতে সাহায্য করো। ইয়ান্সি বলে, তোমাকে কয়েকদিন ধরে ভালো দেখাচ্ছে না, চলো তোমাকে ডাক্তার দেখাবো। বাটলার বলে, মাস্টার ইয়ান্সি, ম্যাডাম, আপনারা এখন বাইরে যেতে পারবেন না। ইয়ান্সি বলে, কেন নয়? ব্যাগ চেক করে সেই নথি পায়। অ্যান্টি বলে, বড় ভাই দেখুন, তালিয়া সে ফেয়ারফ্যাক্স গ্রুপের নথি চুরি করেছে। ইয়ান্সির বাবা বলে, তালিয়া, আমি ভেবেছিলাম তুমি খুব সৎ এবং দয়ালু মেয়ে, তাই আমি ইয়ান্সিকে তোমাকে বিয়ে করতে অনুমতি দিয়েছিলাম। তুমি এমন কাজ কিভাবে করলে? তালিয়া বলে, না, আমি এটা করিনি, আমি এর আগে কখনো এটা দেখিনি। অ্যান্টি বলে, তার মানে কি তুমি দেখোনি? নথিটা তোমার ব্যাগেই ছিল, এটা তো আর নিজে নিজে হেঁটে তোমার ব্যাগে ঢুকেনি, তাই না? ইয়ান্সি, আমি তোমাকে আগেই বলেছিলাম, যেদিন থেকে ও আমাদের পরিবারে এসেছে ওর উদ্দেশ্য ভালো ছিল না। ইয়ান্সি বলে, বাবা, এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি, তালিয়া ওই ধরনের মেয়ে নয়। জেফ্রি বলে, ইয়ান্সি, ফাইলটা তালিয়ার ব্যাগেই ছিল, এটাই সত্য। তালিয়া, তোমার যদি কোনো সমস্যা থাকে তবে আমাদের বলতে পারো, তুমি কেন এই ফাইলগুলো চুরি করলে? তালিয়া বলে, আমি চুরি করিনি, সত্যি। অ্যান্টি বলে, বোবা মানে সত্যিই বোবা, তাই না? একটা শব্দও বলতে পারে না, অথচ আমাদের পরিবারে বিয়ে করার স্বপ্ন দেখে। এখনই এখান থেকে বেরিয়ে যাও, বলে ধাক্কা দিতে যায়। ইয়ান্সি তাকে উল্টা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইয়ান্সি বলে, তালিয়া আমার সাথেই থাকবে, যতক্ষণ না আমরা জানতে পারছি আসলে কি হয়েছে, কেউ ওকে স্পর্শ করার সাহস করবে না। অ্যান্টি বলে, ও কি তোমাকে কোনো ওষুধ খাইয়েছে? তোমার মাথা বিগড়ে দিয়েছে? ইয়ান্সির বাবা বলে, যথেষ্ট হয়েছে, তালিয়া, তোমার ব্যাগে ফাইল পাওয়া গেছে, তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি নাওনি? তালিয়া বলে, অনুগ্রহ করে সিকিউরিটি ক্যামেরা চেক করুন, আমি নির্দোষ। অ্যান্টি বলে, এখন তো ভিডিও প্রমাণও আছে, এখন তোমার কি বলার আছে? তালিয়া বলে, ওটা আমি নই, আমার এই জামার হাতায় একটা বাদামি দাগ আছে, যা ফুলের বাগান পরিষ্কার করার সময় লেগেছিল। পরিচারিকা কাল এটা ধোয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুরো দাগ ওঠেনি, এটা এখনও এখানে আছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে হাতা একদম পরিষ্কার। ইয়ান্সি বলে, বাবা, আজ সকালে আমি যখন তালিয়ার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম তখন আমি দাগটা দেখেছি। ওই জামাটা দেখতে তালিয়ার জামার মতো হতে পারে, কিন্তু ওটা ওর নয়, আমাকে খুঁজতে দিন। অ্যান্টি বলে, বাজে কথা, সব শার্ট তো একই রকম দেখতে হয়, হয়তো পরিচারিকা ওটা ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। জেফ্রি বলে, ইয়ান্সি, উত্তেজিত হয়েও না, এটা হয়তো একটা কাকতালীয় ব্যাপার। ইয়ান্সি বলে, পেয়েছি, এগুলো কি একই রকম দেখতে? তাছাড়া ভিডিওর মানুষটি ফ্ল্যাট জুতো পরেছিল, আর তালিয়া আজ সাদা স্নিকার্স পরে আছে, এখনও কি মনে হয় ও এটা করেছে? অ্যান্টি বলে, হতে পারে ও ইচ্ছা করে বদলে ফেলেছে। তালিয়া বলে, আমার এমনটা করার কোনো কারণ নেই, তাছাড়া ওই ফাইলের ফোল্ডারে আঙুলের ছাপ আছে, চেক করলেই জানা যাবে কে এটা ধরেছে। অ্যান্টি বলে, বাহ, তুমি তো কথা বললে, তবে কি তুমি শুরু থেকেই আমাদের সাথে মিথ্যে বলছিলে? আমি জানতাম,
তোমাদের পালমার পরিবারের সবসময়ই কোনো গোপন উদ্দেশ্য থাকে। ইয়ানসি বলে, আমি সবসময়ই জানতাম তালিয়া কথা বলতে পারে। যদি আপনারা একটু খোঁজ নিতেন তবে জানতেন ও জন্মগতভাবে বোবা ছিল না, তাই একে মিথ্যে বলা চলে না। আসল সমস্যা হলো আমাদের খুঁজে বের করতে হবে কে তালিয়াকে ফাঁসানোর চেষ্টা করছে। অ্যান্টি বলে, ইয়ানসি, এটা ফেয়ারফ্যাক্স পরিবারের বড় একটা ব্যাপার, তুমি শুধু ওকে সমর্থন করতে পারো না। ইয়ানসি বলে, একজন স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, এতে ভুল কোথায়? আপনি কি চান আমরাও আপনার এবং আপনার স্বামীর মতো হই, যারা শুধু লোক দেখানো অভিনয় করে? জেফ্রি বলে, ইয়ানসি, মনে হচ্ছে তুমি সত্যি তালিয়ার অনেক যত্ন করো। তালিয়া বলে, এখন আমি জানি কে ওই ফাইলটা নিয়েছে। শ্যারন, তুমি এখানেই আছো, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি ফাইলগুলো নিয়ে আমাকে ফাঁসিয়েছ, তাই না? শ্যারন বলে, তুমি এখন কথা বলতে পারো? তালিয়া বলে, তুমি কি ভেবেছিলে আমি কি সারা জীবন তোমার হাতের পুতুল বোবা হয়ে থাকব? এই তিলটা কি হুবহু ভিডিওর তিলটার মতো নয়? শ্যারন বলে, মিস্টার ফেয়ারফ্যাক্স, দয়া করে আমার বোনকে দোষ দেবেন না। ও শুধু এটা করেছে কারণ ও ফেয়ারফ্যাক্স পরিবার ছেড়ে যেতে চায়নি, যেমনটা বাবা বলেছিলেন। শুধু আমার বোনই পালমার পরিবারকে বাঁচাতে পারে। এই কারণেই সেই ঝুঁকি নিয়ে ফেয়ারফ্যাক্স গ্রুপের ফাইল চুরি করেছে। সেই শুধু পালমার গ্রুপকে বাঁচানোর জন্য এটা করেছে। যেহেতু আপু বলছে এটা আমি, তবে ধরে নিন আমিই করেছি। যতক্ষণ আপনারা আমার বোনকে ক্ষমা করছেন ততক্ষণ আমি সব দোষ নিজের ঘাড়ে নিতে রাজি। ইয়ানসি বলে, তাহলে এই কাপড়গুলো, এগুলোর ব্যাখ্যা কিভাবে দেবে? এটা আপনার বাড়ি, আমার নয়। আমি কিভাবে জানবো এখানে কি হচ্ছে? শেরান বলে, ইয়ানসি, তুমিও মনে করো আমি দোষী? ইয়ানসি বলে, মিস পালমার, আমার মনে আছে আমি আপনাকে বলেছিলাম ফেয়ারফ্যাক্স এস্টেটে আর পা না দিতে। আপনি ভেতরে ঢুকলেন কিভাবে? জেফ্রি বলে, ইয়ানসি, মিস পালমার এখনও তোমার স্ত্রীর পরিবারের সদস্য, তুমি এত রূঢ় হতে পারো না। বাটলার বলে, মাস্টার, ফরেন্সিক রিপোর্ট এসেছে। গত রাত 12টা থেকে একটার সিকিউরিটি ফুটেজ কেউ ট্যাম্পারিং করেছে। আসল ভিডিও মুছে ফেলা হয়েছে। ইয়ানসির বাবা বলে, আমার বাড়ির নিচে এত বড় একটা কাজ করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। কিন্তু ঠিক আছে, যেহেতু ফেয়ারফ্যাক্স এবং পালমার পরিবার এখন আত্মীয়, তাই আমাদের একে অপরকে সাহায্য করতেই হবে। তাছাড়া এই নথিটি আসলে অকেজো ছিল। ইয়ানসির বাবা আরও বলে, ইয়ানসি, যেহেতু পুরো ফেয়ারফ্যাক্স গ্রুপের ব্যবসা এখন তোমার হাতে, এই বিষয়টি তুমিই সামলাও। ইয়ানসি বলে, ভাই, আপনি কি ল্যাবরেটরি সার্ভেলেন্স ফুটেজে ছেড়ছাড় করেছেন আর শারনকে এখানে থাকতে দিয়েছেন? জেফ্রি বলে, ইয়ানসি, তুমি কিভাবে ভাবলে এটা আমি করেছি? আমি শুধু চাইনি তোমার আর তালিয়ার মধ্যে কোনো তিক্ততা আসুক, তাই বাটলারকে ব্যবস্থা নিতে বলেছিলাম। দেখেছ, বাটলার ভয় পেয়েছিল তুমি আপসেট হবে, তাই নিজে থেকেই এই কাজ করেছে। ইয়ানসি, আমি ভাবিনি তুমি আমাকে বিশ্বাস করবে না। ইয়ানসি বলে, ভাই, আমি দুঃখিত, আমার আপনাকে সন্দেহ করা উচিত হয়নি। ঠিক আছে, তুমি তালিয়ার জন্য চিন্তিত ছিলে। ও ভালো কথা, বাবা তোমাকে স্টাডি রুমে ডেকেছেন ফেয়ারফ্যাক্স পরিবারের প্রজেক্ট এবং পালবার গ্রুপকে ফান্ড দেওয়ার বিষয়ে কথা বলতে। জেফ্রি বলে, বাটলার, তুমি অনেক দিন ধরে এই পরিবারের সাথে আছো, তাই তুমি জানো তোমার কি করা উচিত, তাই না? তালিয়া বলে, ইয়ানসি, তুমি আমার প্রতি এত ভালো কেন? ইয়ানসি বলে, কারণ এটা তুমি, তাই আমাকে এটা মেনে নিতেই হবে, তাই না? বলে তালিয়ার খুব কাছাকাছি এসে বা দুষ্টুমি করে চলে যায়। ইয়ানসি বলে, তোমার আজ সারাদিন খুব ধকল গেছে, তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত। আমার কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো দ্রুত সেরে আসছি। তালিয়া বলে, আফসোস, আমাদের বিয়েটা কেবল চুক্তির বিয়ে। 1 বছর পর আমাদের আলাদা হয়ে যেতে হবে। তারপর চকলেটের বক্স নিয়ে সেটা টেস্ট করে দেখে। সেটা তেতো। ক্যান্ডি কিভাবে তেতো হতে পারে? এই ক্যান্ডিতে কিছু একটা মেশানো আছে। ইয়ানসি বলে, চিন্তা করো না, এটা কয়েকদিন আগে চার্লি আর জেফ্রি আমাকে দিয়েছিল। ইয়ানসি বলে, আমার ভাই হতেই পারে না, তাই না? জেফ্রি বলে, ইয়ানসি, একটা দুর্ঘটনা ঘটেছে। ইয়ানসি বলে, কি হয়েছে ভাই? জেফ্রি বলে, আমি জানতে পেরেছি চার্লি তালিয়ার চ্যান্ডির ভেতরে কিছু একটা মেশাচ্ছিল। ইয়ানসি বলে, চার্লি তালিয়াকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু কেন? তখনই খারাপ খবর আসে, চার্লির একটা দুর্ঘটনা ঘটেছে। চার্লি ভুলবশত উপর থেকে পড়ে মারা গেছে। তারা তাড়াতাড়ি সেখানে দৌড়ে যায়, দেখে চার্লি পড়ে আছে। তালিয়া তার মাকে কল্পনা করে সেন্সলেস হয়ে যায়। ইয়ানসি বলে, তালিয়া, ভয় পেও না, আমি এখানেই আছি। কি হয়েছে? কোনো দুঃস্বপ্ন দেখেছ? আমি আমার মাকে খুব মিস করছি। ইয়ানসি বলে, চিন্তা করো না, তোমার মাকে যে মেরেছে তাকে খুঁজে বের করতে আমি তোমাকে সাহায্য করব। তালিয়া বলে, কিন্তু খুনি যদি ফেয়ারফ্যাক্স পরিবারের কেউ হয়, তবুও কি তুমি আমাকে সাহায্য করবে? ইয়ানসি বলে, এখন ঘুমানোর চেষ্টা করো, আজ রাতে আমি তোমার পাশেই আছি। এখন অফিস সিন। ইয়ানসি বলে, ঠিক যখন আমরা চার্লিকে নিয়ে তদন্ত শুরু করলাম তখনই সে মারা গেল। অদ্ভুত, তাই না? এটা কি আসলেই দুর্ঘটনা ছিল? আরেকটা কথা, তার ছেলের অ্যাকাউন্টে হঠাৎ এত টাকা কোথা থেকে এলো? পর্দার আড়ালে অবশ্যই কেউ কাজ করছে। তারা কেন তালিয়াকে লক্ষ্য করছে? নাকি তাদের আসল লক্ষ্য আমি? এখন বলরুমের সিন। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস্টার ফেয়ারফ্যাক্স, আপনার স্ত্রীর জন্য যে গাউনটি তৈরি করেছিলেন তা এসে গেছে, আপনি বলরুমে চলে যাবেন।
কেউ একজন বলে, মিস আমি কি আপনার সাথে নাচতে পারি? ইয়ান্সি বলে, সে আমার স্ত্রী, তুমি কি নাচতে জানো? আমি তোমাকে শিখিয়ে দেব। তালিয়া বলে, আমার দ্বারা হবে না। সে ভয় ভয় নাচতে থাকে। ইয়ান্সি বলে, কি হলো, এখনই হাল ছেড়ে দিলে? নাচতে থাকো। ইয়ান্সি কিস করতে চায়। তালিয়া বলে, আমি একটু বাথরুমে যাচ্ছি। আমার মুখ এত লাল কেন? হার্টবিট এত বেড়ে যাচ্ছে কেন? তারপর তালিয়াকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায়। জেফ্রি বলে, যদি তুমি আর ইয়ান্সি দুজনেই পরকীয়ার কেলেঙ্কারিতে ধরা পড়ো, তবে তোমাদের ফেয়ারফ্যাক্স পরিবার থেকে বের হয়ে যেতে হবে। তখনই পরিবারটা আমার হবে। ইয়ান্সি বলে, এত দেরি হচ্ছে কেন? তখনই শ্যারন এসে বলে, ইয়ান্সি কি কাকতালীয়, চলো একসাথে ড্রিঙ্ক করি, বলে ড্রিঙ্কস ফেলে দেয়। ইয়ান্সি বলে, আমার থেকে দূরে থাকো, বলে ইয়ান্সি বাথরুমে গিয়ে ফোন করে। বাট ফোন বলে, দুঃখিত, আপনি যাকে কল করেছেন তাকে পাওয়া যাচ্ছে না। জেফ্রি বলে, তালিয়া তুমিও একসময় আমার ছেলে, আজ আমি তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দেব। তালিয়া বলে, আমাকে স্পর্শ করবেন না। জেফ্রি বলে, পালানোর চেষ্টা করো না। এদিকে ইয়ান্সি অস্থির হয়ে খুঁজছে, সিকিউরিটি ফুটেজ চেক করছে। 1 মিনিটের মধ্যে আমি জানতে চাই তালিয়া কোথায় গেছে। তালিয়া বলে, কাছে আসবেন না, দূরে থাকুন। আমি ইয়ান্সির স্ত্রী, আমি ফেয়ারফ্যাক্স পরিবারের ছোট বউ, সে আপনাকে ছেড়ে দেবে না। তারপর তালিয়া তাকে মেরে চলে যায়। দেখেছ কট্ট বড় শয়তান পঙ্গুটা। তারপর ইয়ান্সির কাছে এসে সেন্সলেস হয়ে যায়। তারপর পানা বাসায় কথা বলছিল। ইয়ান্সি বলে, তুমি কি চিনতে পেরেছ? তালিয়া বলে, জেফ্রির মতো মনে হলো। ইয়ান্সি বলে, তুমি বলছো আমার ভাই তোমাকে আঘাত করার চেষ্টা করেছে? তালিয়া বলে, জেফ্রি তো পঙ্গু, এটা তার পক্ষে সম্ভব না। ইয়ান্সি বলে, আমি এই রহস্যের শেষ দেখে ছাড়ব, চিন্তা করো না, আমি কাউকে তোমার ক্ষতি করতে দেব না। ইয়ান্সি মনে মনে বলে, তালিয়া বিনা কারণে এমন কথা বলবে না। এই সব কিছুর পেছনে কি আসলেই আমার ভাই আছে? এদিকে জেফ্রি বলে, তুমি একটা অপদার্থ, তুমি ইয়ান্সিকে ধরে রাখতে পারলে না। শ্যারন বলে, জেফ্রি তোমার কথা মতো আমি যদি ইয়ান্সিকে ভাসাই, তবে সে তো আমাকে আরও ঘৃণা করবে। আমি কিভাবে তোমাদের পরিবারে বিয়ে করে আসব? জেফ্রি বলে, তুমি কি আমাকে প্রশ্ন করছো? শ্যারন বলে, আমি শুধু চাই তালিয়া এই পরিবার থেকে বিদায় হোক। ইয়ান্সি যদি শেষ হয়ে যায় তবে সেটা আমারই বিপদ, কারণ তুমি পঙ্গু, সেই একমাত্র ভরসা। জেফ্রি বলে, ফেয়ারফ্যাক্স পরিবার আর গ্রুপ সব আমার হবে, একদিন আমি সব ছিনিয়ে নেব। সে শ্যারনকে গলা চেপে ধরে। শ্যারন বলে, জেফ্রি দয়া করে রাগ করো না, আমি কথা দিচ্ছি এখন থেকে তোমার কথা মতোই চলব, পরের বার আর ভুল হবে না। সে জেফ্রির পা ধরে দেখে। জেফ্রির দাঁড়ানো দেখে খুশি হয়। ইয়ান্সি বলে, চোখ বন্ধ করো। তালিয়া বলে, আমার ফোন। ইয়ান্সি বলে, আমি এতে একটা প্রোগ্রাম ইনস্টল করেছি, যদি কখনো বিপদে পড়ো শুধু ফোনটা এভাবে ঝাঁকি দেবে, আমার কাছে অ্যালার্ট চলে আসবে। তালিয়া বলে, আমার প্রতি এত সদয় হওয়ার জন্য ধন্যবাদ। ইয়ান্সি মনে মনে বলে, আমি কল্পনাও করতে পারছি না, যদি সময় মতো পৌঁছাতে না পারতাম তবে আমার কতটা অপরাধ বোধ হতো। যদি আমাকে ধন্যবাদ দিতে চাও তবে বাস্তবে কিছু করে দেখাও। তখনই জেফ্রি এসে বলে, মনে হচ্ছে ভুল সময়ে চলে এসেছি, রোম্যান্স নষ্ট করার জন্য দুঃখিত। ইয়ান্সি বলে, তুমি এখানে কেন? জেফ্রি বলে, শুনলাম তালিয়া কাল রাতে ভয় পেয়েছে, তাই ওকে দেখতে এলাম। তুমি ঠিক আছো তো? তালিয়া বলে, আমি ঠিক আছি। জেফ্রি বলে, তুমি কি দেখেছ কে ছিল? তালিয়া মাথা নাড়ে। ইয়ান্সি বলে, ভাই চলো আমরা বাইরে যাই, তালিয়াকে একটু একা থাকতে দাও। ইয়ান্সি বলে, শুনলাম কাল তুমিও হোটেলে ছিলে, কিন্তু তোমাকে তো দেখলাম না। জেফ্রি বলে, ওইসব অনুষ্ঠান আমার ঠিক পছন্দ না, কিছুক্ষণ থেকে চলে এসেছি। ইয়ান্সি বলে, আচ্ছা ভাই, বাবা তোমার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার এনেছিলেন না, সেটার কি খবর? তোমার পা কি আগের চেয়ে ভালো? এত বছর পঙ্গু থাকার পর এখনও আগের মতোই আছে। জেফ্রি বলে, কেন হঠাৎ এত আগ্রহ কেন? ভয় পাচ্ছ যে আমি আবার হাঁটতে পারলে তোমার সিইও পদ নিয়ে নেব? আমি তো দত্তক নেওয়া, তার উপর পঙ্গু, আমার কি কোনো সুযোগ আছে? ইয়ান্সি বলে, আরে ভাই এমন বলো না, বাবা তোমাকে নিজের ছেলের মতোই দেখেন, আর আমি তো কখনো সিইও হতে চাইনি, তুমি চাইলে এখনও তোমার হতে পারে। জেফ্রি বলে, তুমি এই পদে অনেক বছর আছো, বোর্ড মেম্বাররা তোমার পক্ষে, অন্য কারোর জন্য এটা নেওয়া এত সহজ হবে না। ইয়ান্সি তুমি খুব ভালো কাজ করছো। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিস্টার ফেয়ারফ্যাক্স, মার্কেটার আপনাকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছে, একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চায়। ইয়ান্সি বলে, ভাই আমি এখন আসছি। জেফ্রি বলে, মিস্টার ফেয়ারফ্যাক্স, খুব গর্ববোধ হচ্ছে তাই না? যদি বোর্ড আমার বিপক্ষে না থাকতো আর আমার পা ঠিক থাকতো, তবে আমাকে পঙ্গু সেজে এভাবে ষড়যন্ত্র করতে হতো না। শুধু অপেক্ষা করো, যা আমার প্রাপ্য তা আমি সব কেড়ে নেব। তালিয়া তার মার কবরে ফুল দিতে এসেছে। তালিয়া বলে, মা আসলে আমার জন্মদিনের দিনই মারা গিয়েছিলেন, তারপর থেকে আমি আর জন্মদিন পালন করি না। ইয়ান্সি বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি এবং তাকে বিচার পেতে সাহায্য করব। চলো তোমাকে অন্য কোথাও নিয়ে যাই, বলে এক আর্ট গ্যালারিতে নিয়ে এসে তালিয়া এক বৃদ্ধ মহিলার ছবি এঁকে দেন। তালিয়া বলে, আমি ভাবছিলাম মা যদি বেঁচে থাকতেন তবে তিনিও এভাবেই বৃদ্ধ হতেন, তিনি হাসলে হয়তো ঠিক এরকমই লাগতো। তারপর বাইকে করে সেই জায়গায় নিয়ে যায়, সেখানে সে সবসময় আড্ডা দেয়। তালিয়া বলে,
সে এখনও মনে রেখেছে আমার কোন ফ্লেভার পছন্দ। ইয়ানসি বলে, এটা সেই জায়গা যেখানে ইয়ানসি আড্ডা দেয়। একজন এসে বলে, মাস্টার ফেয়ারফ্যাক্স, ওয়াও, এটা কি সেই বোবা মেয়েটা? তেমন বিশেষ তো কিছু না, দেখতেও সাধারণ, কথাও বলে না। ইয়ানসি তাকে কেন পছন্দ করলো? ইয়ানসি, তুমি কি শুধু তোমার বাবাকে খুশি করার জন্য বিয়ে করেছো? ইয়ানসি বলে, আমি তাকে পছন্দ করি, সে এখন আনুষ্ঠানিকভাবে আমার স্ত্রী। তারপর তারা বাসায় আসে। তালিয়া বলে, কি হলো, তুমি তো ঘুমাচ্ছিলে? ইয়ানসি বলে, এত সুন্দরী সামনে থাকতে ঘুম আসে কিভাবে? বেব, কেমন লাগছে? আরও স্পর্শ করতে চাও? কিছুক্ষণ রোম্যান্স করে। তখন ইয়ানসির ফোন আসে। ইয়ানসি অফিস চলে যায়। তখন সেখানে সবাই ড্রাঙ্ক হয়ে যায়। ইয়ানসি বলে, জনি, ওদের সাবধানে বাড়ি পৌঁছে দাও। এদিকে ইয়ানসি ড্রাঙ্ক হয়ে তালিয়াকে ফোন করে। তালিয়া, তুমি কি আমাকে নিতে আসবে? তালিয়া ইয়ানসিকে নিতে আসে, বাট ড্রাইভার তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। তালিয়া বলে, আমরা কোথায় যাচ্ছি? আমি তো এখানে যেতে চাইনি, গাড়ি থামান, আমি নামতে চাই। মোবাইলে কোনো নেটও ছিল না। ড্রাইভার একটা আস্তানায় নিয়ে আসে। ইয়ানসি বলে, ওরা আমাকে ইচ্ছা করে মাতাল করেছে, ওদের আসল লক্ষ্য তালিয়া। তালিয়া বলে, শ্যারন, তুমি কি করার চেষ্টা করছো? অবশ্যই তোমার খুব যত্ন নেব, তারপর তোমার কিছু কেলেঙ্কারির ছবি তুলব, যাতে পুরো শহর তোমার নোংরামি দেখতে পায়। তুমি পাগল হয়ে গেছো। তালিয়া বলে, দূরে থাকো, কাছে আসবে না। যখন অশুভ আচরণ করছিল তখন ইয়ানসি এসে উদ্ধার করে নেয়। বড় বোন, এটা আমাকে ধ্বংস করে দেবে, আমি তোমার ছোট বোন। ও, এখন মনে পড়ছে আমি তোমার বোন, ক্ষমা করে দেব যাতে তুমি আমাকে আবার ক্ষতি করতে পারো, বলে একটা থাপ্পড় মারে। যেভাবে এই মেয়েটা আমার সাথে করেছে, ওর সাথেও ঠিক তাই করো। এই ভিডিও পুরো শহরে ছড়িয়ে দাও। তালিয়া বলে, শ্যারন বছরের পর বছর ধরে আমার ওপর অত্যাচার করেছে, এবার সে নিজের পাপের ফল পাচ্ছে, সে লাইভ দেখছে। ইয়ানসি বলে, চিন্তা করো না, আমি তোমাকে আর আঘাত পেতে দেব না। ইয়ানসি বলে শ্যারন কারো সাথে হাত মিলিয়েছিল, আমাকে খুঁজে বের করতে হবে সে কে। তালিয়া বলে, যদি সেই ব্যক্তিটি তোমার খুব কাছের কেউ হয় তবে তুমি কি করবে? যেমন পরিবারের কোনো সদস্য? ইয়ানসি বলে, সে যেই হোক না কেন, আমি তাকে ছাড়ব না। তখন তার বাবা আসে। তালিয়াকে বলে, তালিয়া, তুমি কত বড় শয়তান, নিজের বোনের সম্মান এভাবে নষ্ট করলে। মিস্টার পামার, আপনি কি জানেন না যে এই সব কিছুর পেছনে আমি আছি? নাকি আমাকেও মারতে চান? যতক্ষণ তালিয়া ফেয়ারফ্যাক্স পরিবারে আছে আপনার পাওনার 1 পয়সাও কম হবে না। এবার এখান থেকে যান। আবার অন্য সিন। শ্যারন বলে, জেফ্রি, তুমি তো কথা দিয়েছিলে আমাকে এই পরিবারে আনবে, আমাকে বিয়ে করো। জেফ্রি বলে, এখন সঠিক সময় নয়, আর তুমিই তো সবকিছু নষ্ট করেছ। শ্যারন বলে, তুমি এখন আমাকে চাইছো না, তবে আমি সব ফাঁস করে দেব। জেফ্রি বলে, শান্ত হও, বলে একটা থাপ্পড় মারে। জেফ্রি বলে, যারা তোমার ক্ষতি করেছে তারা হলো ইয়ানসি আর তালিয়া, প্রতিশোধ নিতে হলে ওদের ওপর নাও। আবার অন্য সিন। তালিয়া বলে, মায়ের ডায়েরিটা কোথায়? ইয়ানসি বলে, মনে করতে না পারলে চাপ নিও না, আমি সাহায্য করব। তালিয়া বলে, আচ্ছা, আমাদের তো চুক্তির বিয়ে, তাই না? ইয়ানসি বলে, আমরা কাগজে কলমে স্বামী স্ত্রী, আমাদের কি বিয়ের আংটি থাকা উচিত নয়? বলে একটা রিং পরাতে চায়। তোমার পছন্দ না হলে সমস্যা নেই, পরে বড় করে বিয়ের অনুষ্ঠান করব। তখনই শ্যারন তালিয়াকে মারতে এসেছিল, বাট ইয়ানসি সেটা প্রোটেক্ট করে নেয়। ইয়ানসি ছুরির আঘাতে আহত হয়। তালিয়া বলে, বাঁচাও, কেউ সাহায্য করো। ইয়ানসি, তুমি কি অন্তত একবার আমাকে বেব বলে ডাকতে পারো? মারা যেও না, চোখ খোলো। শ্যারন বলে, আমি কাউকে মেরে ফেলেছি, জেফ্রি, ওরা আমাকে খুঁজছে, আমাকে বাঁচাও। জেফ্রি বলে, ভয় পেও না, ইয়ানসি মারাত্মক আহত, এটাই ফেয়ারফ্যাক্স গ্রুপ দখল করার সুযোগ, মুখ বন্ধ রেখো, আমি সব সামলে নেব। ফেয়ারফ্যাক্স গ্রুপের মিটিং বসেছে। একজন বলছে, মিস্টার ফেয়ারফ্যাক্স আক্রান্ত হয়েছেন, কোম্পানির শেয়ার 10% পড়ে গেছে, আমাদের এখনই নতুন সিইও দরকার। অন্য আরেকজন বলে, আমি মাস্টার জেফ্রির নাম প্রস্তাব করছি। আরও একজন বলে, কিন্তু সে তো পঙ্গু, ইয়ানসির ফেরা পর্যন্ত অপেক্ষা করা উচিত। যদি সে ফিরে না আসে, জেফ্রির কাছে পামার গ্রুপের রিয়েল এস্টেট সম্পদ আছে, ইয়ানসির চেয়ে জেফ্রি আমাদের বেশি লাভ দেবে। তখনই জেফ্রিকে তার বাবা নিয়ে আসে এবং সিইও বানিয়ে দেয়। এদিকে তালিয়া বলে, ইয়ানসি, জেগে ওঠো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তালিয়া কাঁদতে থাকে। তালিয়ার চোখের পানিতে জ্ঞান ফিরে। ইয়ানসি বলে, কেঁদো না, তেমন কিছু না। তালিয়া বলল, কিন্তু ডাক্তার তো বলল তোমার আঘাত খুব গুরুতর। ইয়ানসি বলে, আমি ডাক্তারকে মিথ্যা বলতে বলেছিলাম, আমি দেখতে চেয়েছিলাম শ্যারনের পেছনে আসল লোকটাকে। তালিয়া বলে, তুমি আমার সাথেও মিথ্যা বললে? ইয়ানসি বলে, মিথ্যা না বললে তোমার মুখে বেব ডাক শুনতে পেতাম। পরে ইয়ানসি সেই রিংটা পরিয়ে দেয় আর রোম্যান্স শুরু হয়। তালিয়া বলে, তোমাকে আরও কিছু বলার আছে, বড় ভাই ইতিমধ্যেই কোম্পানি দখল করে নিয়েছেন, তিনি এখন সিইও, তুমি কি ফিরে গিয়ে নিজের পথ ফিরে পেতে চাও? ইয়ানসি বলে, সত্যি বলতে সিইও হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু বুঝতে পারছি না বড় ভাই হঠাৎ এমন কেন করলেন। চলো আরও কিছুদিন বিশ্রাম নেই, আমি সব অপরাধী আর ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিতে চাই। তালিয়া বলে, আর একটা কথা, বড় ভাই এখন হাঁটতে পারছেন। সত্যি? এটা তো দারুণ খবর। তার পা কবে ঠিক হলো? আর তিনি আমাদের কাছে এটা লুকিয়েছিলেন কেন? জেফ্রি বলে, মিস্টার পামার, আপনার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। মিস্টার পামার বলে, আপনি বলেছিলেন শ্যারনকে বাঁচাবেন এবং তাকে বিয়ে করবেন, সেই কারণেই আমি আপনার সাথে কাজ করতে রাজি হয়েছিলাম। আপনার কাছে কি আসলেই কোনো সমাধান আছে? জেফ্রি বলে,
শ্যারেন অনেক বড় ভুল করেছে, তাকে আগে প্রশ্চিত্ত করতে দাও। জেফ্রি বলে, মিস্টার পামার, আপনার কি আপনার স্ত্রী লরা হোয়াইটের কথা মনে আছে? আপনি কি বলতে চাইছেন? মিস্টার পামার, আমার একটা কাজে আপনার সাহায্য দরকার। ইয়ান্সি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে। আপনি কি চান না সে আর কখনো ফিরে আসুক? মিস্টার পামার বলে, ইয়ান্সি তোমার আপন ভাই, তুমি কি তাকে সত্যিই এত ঘৃণা করো? জেফ্রি বলে, মিস্টার পামার, আপনি আর আমি একই রকমের মানুষ। যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে শেষ হয়ে যাবে। কোম্পানির কাজগুলো সেভাবেই সামলান যেভাবে আগে বলেছিলাম। তালিয়া বলে, আমি তো জানতামই না যে তুমি এত কিউট হতে পারো। তোমার এখনো ব্যথা আছে? শান্ত হও, মনে হচ্ছে তুমি প্রায় সুস্থ হয়ে গেছো। আবার রোম্যান্স শুরু হয়। নার্স আসে বলেন, আরও কয়েকদিন ওষুধ খাও, তারপর সুস্থ হয়ে যাবে। তারপর তারা বাড়ি আসে। ইয়ান্সি বলে, ভাই, ফেয়ারফ্যাক্স গ্রুপের নতুন সিইও হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। জেফ্রি বলে, তোমাকেও অভিনন্দন বেঁচে ফিরে আসার জন্য। ভাই, তোমার যদি সিইও পদের প্রয়োজন হতো তবে আমাকে বললেই পারতে। এত ঝামেলার কি দরকার ছিল? তোমার পা কি আগেই ঠিক হয়ে গিয়েছিল? ভাই, তুমি ভালো করেই জানো তোমার পায়ের আঘাতের জন্য আমি সব সময় অপরাধবোধে ভুগতাম। আমি নিজেকেই দোষ দিতাম। তুমি এটা আমার কাছে কেন লুকালে? জেফ্রি বলে, কারণ আমি চাইনি আমাদের মধ্যে লড়াই হোক। সে বছর তোমাকে বাঁচাতে গিয়েই আমি পঙ্গু হয়েছিলাম। বাবা জোর করে আমার থেকে সব কেড়ে নিয়েছিলেন। আমি খুব ক্ষুব্ধ ছিলাম এবং ঘৃণা করতাম, কিন্তু তোমাকে আমি সব সময় নিজের ভাইয়ের মতোই দেখেছি। আমার পা যখন প্রথম ঠিক হয় আমি তোমাকে বলতে গিয়েছিলাম, কিন্তু মানুষ জানতে পারলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করত, আর তোমার সিইও পদও নিরাপদ থাকতো না। তুমি কি বুঝতে পারছো? আমি ভেবেছিলাম তুমি আর বাঁচবে না, তাই ফেয়ারফ্যাক্স পরিবারকে রক্ষা করতে আমি দায়িত্ব নিয়েছি, নয়তো ফেয়ারফ্যাক্স গ্রুপ অন্য কেউ গিলে ফেলত। ইয়ান্সি মনে মনে বলে, তাই কি জেফ্রি? তুমি সত্যি বললেই ভালো, নয়তো আমার পাতা ফাঁদে তুমি আবার ফেয়ারফ্যাক্স গ্রুপ হারাবে। জেফ্রি মনে মনে বলে, ইয়ান্সি, তুমি বেঁচে ফিরলে কিভাবে? আমি শপথ করছি তোমাকে মেরেই ছাড়ব। মিস্টার পামার, পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করুন। তালিয়া তার বাবার সাথে কথা বলেছে। তালিয়া বলে, আপনি কি বুঝতে পারছেন আপনার মেয়ে পাগল হয়ে গেছে? আপনি তার জীবন ধ্বংস করে দিয়েছেন। আপনি শুধু তার কথা ভাবলেন, সে আমার সাথে কি করেছে তা একবারও জানতে চাইলেন না। তালিয়ার বাবা বলে, মুখ বন্ধ করো, তুমিই তোমার বোনকে এই অবস্থায় এনেছো। এখনো বলছি তুমি তার বোন হওয়ার যোগ্য নাও। তালিয়ার বাবা বলে, তোমার মায়ের জিনিসপত্র নাও, আজ থেকে আমাদের বাবা মেয়ের সম্পর্ক শেষ। জেফ্রি মনে মনে বলে, মিস্টার পামার, আপনি যদি আমাকে এই কাজে সাহায্য করেন তবে আমি পামার গ্রুপের সব ক্ষতিপূরণ করে দেব। পামার গ্রুপকে আবার শহরে শীর্ষে নিয়ে আসব। মিস্টার পামার বলে, তালিয়া এখনও আমার মেয়ে, আমি তো বিনা স্বার্থে এসব করতে পারি না। জেফ্রি বলে, আমি আপনাকে আরও দেব। তালিয়া বলে, মায়ের প্রিয় ফুল। ইয়ান্সি বলে, এই ফোনে নিশ্চয়ই তোমার মায়ের অনেক স্মৃতি আছে, আমি কাউকে দিয়ে এটা ঠিক করিয়ে দেব। তালিয়া বলে, আমার মনে পড়ছে মায়ের একটা ডায়েরি ছিল। ডায়েরিটা কোথায়? ডায়েরিটা নেই কেন? এখানে একটা দাগ আছে। মা এটা নিয়ে আগে পুরনো বাড়িতে গিয়েছিলেন, সেখানে কোনো সূত্র পাওয়া যেতে পারে, হয়তো ওই জায়গাটাই সব রহস্যের সমাধান করতে পারে। ইয়ান্সি বলে, আমি তোমাকে সেই বাড়িতে নিয়ে যাব। তালিয়া বলে, ধন্যবাদ ইয়ান্সি। জেফ্রি বলে, তালিয়া আর ইয়ান্সি কাল পামারের পুরনো বাড়িতে যাচ্ছে, তাই তো? জনি বলে, হ্যাঁ, মাস্টার ইয়ান্সি ড্রাইভারকে গাড়ি প্রস্তুত করতে বলেছেন। সবকিছু কি নির্দেশ মতো রাখা হয়েছে? হ্যাঁ, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই করা হয়েছে। তোমার বাবা ইয়ান্সির কারণেই মারা গেছেন, তাই একভাবে আমি তোমাকে প্রতিশোধ নিতে সাহায্য করছি। শান্ত থাকো, আমার সাথে থাকো। তালিয়া বলে, এই জায়গাতেই মায়ের ছবি তোলা হয়েছিল, তিনি নিশ্চয়ই কিছু রেখে গেছেন। চলো আলাদা হয়ে খুঁজি। তালিয়া সেই ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা আছে, আমি জানতে পেরেছি ফেয়ারফ্যাক্স পরিবার একজন খুনি ভাড়া করেছিল। কেউ আমাকে অনুসরণ করছে। এই ব্যক্তির কাছে যাওয়া মানে আমিও বিপদে পড়তে পারি। মা কি বোঝাতে চাইছেন যে খুনির কাছে যাওয়া বিপজ্জনক? আর সেখানে ইনাসির ছবি পায়। ইয়ান্সি খুনি? ইয়ান্সি আমার মাকে মেরেছে? ইয়ান্সি বলে, ডায়েরিটা কি পেয়েছো? ওখানে কি লেখা ছিল? ফেয়ারফ্যাক্স পরিবার? এটা কি আসলেই ফেয়ারফ্যাক্স পরিবারের সাথে যুক্ত? তালিয়া বলে, বাট আসল খুনিকে তা আমরা এখনো বুঝতে পারছি না। ইয়ান্সি বলে, তালিয়া তুমি ঠিক আছো তো? তালিয়া সেন্সলেস হয়ে যায়। এদিকে জেফ্রি শয়তান সারাক্ষণ নজর রাখে আর বলে, ইয়ান্সি, আমি তালিয়াকে বিশ্বাস করাবো যে তুমি তাকে সারা জীবন মিথ্যা বলেছ। আমি নিশ্চিত করব যাতে তুমি তোমার সবচেয়ে প্রিয় মানুষটির হাতেই মারা যাও। ইয়ান্সি বলে, তালিয়া, আমি তোমার ফোনটা ঠিক করে এনেছি, মন খারাপ করো না। তালিয়া বলে, পাসওয়ার্ডটা আমার জন্মদিন। মায়ের শেষ মেসেজটা আসলে ইয়ান্সিকে পাঠানো হয়েছিল। আমার কাছে ফেয়ারফ্যাক্স পরিবারের গোপন রহস্য আছে, আজ রাত 8টায় দেখা করো। ইয়ান্সি কি আমার মাকে মেরেছে? না, এটা অসম্ভব। তালিয়া আরও বলে, ইয়ান্সি, তোমাদের পরিবারের একটা বংশগত জেট পাথরের লকেট আছে না? হ্যাঁ, তবে তোমারটা কোথায়? আমারটা? মিথ্যা বলো না। মা যখন মারা যান তখন এই লকেটটা তার হাতে ছিল। খুনি নিশ্চয়ই ওটা ঘটনাস্থলে ফেলে গিয়েছিল। তবে তোমারটা কোথায়? ইয়ান্সি বলে, 6 বছর আগে আমার ভাই তার লকেটটা হারিয়ে ফেলেছিল। তাকে সান্ত্বনা দিতে আমি আমার লকেটটা তাকে দিয়েছিলাম। তবে কি সেই খুনি? না, হতেই পারে না। তালিয়া বলে, সেটা 6 বছর আগে ছিল, তাই না? হ্যাঁ,
6 বছর আগে 27 অক্টোবর। তুমি কি সেদিন আমার মাকে দেখেছিলে? ইয়ান্সি বলে, না। তালিয়া মনে মনে ভাবে, যদি ইয়ান্সি আমার মায়ের সাথে দেখাই না করে তবে তার লকেট কেন সেখানে পাওয়া গেল? ইয়ান্সি আমার সাথে মিথ্যা বলেছে, সে আমার মায়ের মৃত্যুর সাথে জড়িত। তালিয়া ড্রিঙ্কস করছে। ইয়ান্সি বলে, তালিয়া কি হচ্ছে এসব? পুরনো বাড়ি থেকে ফেরার পর তুমি একদম বদলে গেছো। আমাকে বলো কি হয়েছে? ডায়েরি ছাড়া ওখানে কি খুনির আর কোনো চিহ্ন ছিল? তালিয়া মনে মনে বলে, ইয়ান্সি তুমি কি এখনো নাটক করছো? যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আমার মাকে মেরেছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে এই রহস্যের শেষ দেখতেই হবে। জেফ্রি মনে মনে বলে, লরা, ওই ভয়ঙ্কর মহিলাটি জেনে গিয়েছিল যে আমি তোমাকে মারার জন্য লোক ভাড়া করেছি। সে ছবি তুলে সত্যটা বলতে চেয়েছিল। সে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। তালিয়া, এখন নিজের মানুষের কাছে বিশ্বাসঘাতক হওয়ার মজা বোঝো। ইয়ান্সি বলে, তালিয়া শান্ত হও, তুমি বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছো। এভাবে কি প্রতিশোধ নেওয়া যায়? জেফ্রি বলে, ইয়ান্সি মনে হচ্ছে পাশা উল্টে গেছে। এখন বোঝো প্রিয় মানুষের কাছে ঘৃণিত হওয়া কেমন লাগে। শয়তানটা সারাক্ষণ নজরে রাখে, তার আর কোনো কাজ নেই, তাই না? ইয়ান্সি বলে, যাই করো না কেন আমি সব সময় তোমাকে রক্ষা করব। তালিয়া ইয়ান্সিকে চড় দিয়ে বসে। আবার তালিয়া বলে, দুঃখিত ইয়ান্সি, ইদানিং মায়ের কথা ভেবে আমি খুব অস্থির হয়ে আছি। এখনো কি ব্যথা করছে? ইয়ান্সি বলে, হ্যাঁ ব্যথা করছে। কেবল আমার স্ত্রীর একটা চুমুই আমাকে সুস্থ করতে পারে। আবার তাদের চরম রোমান্স শুরু হয়। এবার শয়তান উকিমারা রেখে চলে গেছে। তালিয়া বলে, আজ আমি খুব ক্লান্ত, থাক না। ইয়ান্সি বলে, আচ্ছা ঠিক আছে। তালিয়া বলে, কাল আমি তোমার জন্য ভালো কিছু রান্না করব। তালিয়া মনে মনে ভাবে, তালিয়া তুমি মায়ের খুনির প্রতি এত নরম হচ্ছ কিভাবে? পরদিন খেতে বসেছে। ইয়ান্সি বলে, তোমার হাতের রান্না সত্যিই অসাধারণ। তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভাগ্য। চলো কাল বিয়ের পোশাক দেখতে যাই। আমি মত বদলেছি, আমি চাই আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হই। আমি তোমাকে শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়ে দিতে চাই। তালিয়া জুসের মধ্যে পয়জন মিশিয়েছে, বাট অনেক নার্ভাস ছিল। যখনই জুস খাবে তখনই তালিয়া সেটা না করে। ইয়ান্সি বলে, কি হলো, তুমি কি আমাকে বিষ দিয়েছ? তালিয়া, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? তুমি যদি সত্যি আমার মৃত্যু চাও তবে আমি তোমার হাতেই মরতে রাজি, কিন্তু অন্তত একটা কারণ বলো। বলে সে তালিয়ার হাতে ছুরি তুলে দেয়। তালিয়া সেখান থেকে রুমে চলে আসে। তালিয়া বলে, ইয়ান্সি চলো ডিভোর্স নিই। ইয়ান্সি বলে, না আমি তোমাকে ডিভোর্স দেব না। তালিয়া বলে, আমি তোমার দিকে তাকাতেও পারছি না, আমার ঘৃণা হচ্ছে। নাটক বন্ধ করো, আমি জানি তুমি আমার মাকে মেরেছ। ইয়ান্সি বলে, না আমি মারিনি। তালিয়া, শপথ করছি আমি করিনি। তালিয়া বলে, 6 বছর আগে আমার মা প্রমাণ পেয়েছিলেন যে তুমি কাউকে টাকা দিয়েছিলে মারার জন্য। তুমি সত্য গোপন করতে তাকে মেরে ফেলেছ। এই যে তোমার প্রমাণ। ইয়ান্সি মাঠে বসে আছে। জেফ্রি বলে, ইয়ান্সি বাড়ি যাও, ঠান্ডা লাগবে। ইয়ান্সি বলে, আমার কষ্ট হলেও কারো কিছু যায় আসে না। জেফ্রি বলে, হয়তো তালিয়া কারো দ্বারা কোনো বিভ্রান্ত হয়েছ, তাকে একটু সময় দাও। ইয়ান্সি বলে, ভাই তোমার কি মনে হয় কে আমাকে ফাঁসাতে চাইছে? কে চায় আমি আমার ভালোবাসার মানুষকে হারাই? জেফ্রি বলে, হয়তো তুমি অজান্তে কাউকে চটিয়েছ। ইয়ান্সি বলে, আচ্ছা ভাই, তোমার কি আমাদের বাড়িতে কাজ করা চার্লির কথা মনে আছে, যে দুর্ঘটনায় মারা গিয়েছিল? আমি জানতে পেরেছি তার কাছে লরা কেসের কিছু প্রমাণ ছিল, যা এখন তার ছেলের কাছে। জনি বলে, মাস্টার জেফ্রি, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন? তোমার বাবা কি কোনো ডায়েরি রেখে গেছেন? না, তুমি তো একটা আবর্জনা, তোমাকে পরিষ্কার করা দরকার। ইয়ান্সি কি আমাকে পরীক্ষা করছে? না, ওকে রাখা যাবে না। সেখানেই জনিকে মেরে ফেলে। সেই এভিডেন্স খুঁজতে থাকে, বাট কিছুই পায় না। সে বুঝতে পারে এটা ট্র্যাপ ছিল। অন্য সিন, ইয়ান্সি তালিয়াকে খুঁজতে আসে তাদের বাড়ি। আসে দেখে তার বাবাকে কেউ মেরে রেখেছে। তখনই তালিয়া এসে দেখে ইয়ান্সির হাতে ছুরি। তালিয়া বলে, ইয়ান্সি তুমি এটা কি করলে? তুমি আমার বাবাকে মেরে ফেললে। ইয়ান্সি বলে, আমি করিনি, আমাকে বলতে দাও। তালিয়া বলে, কাছে আসবে না। ইয়ান্সি বলে, আমি আসার আগেই সব এমন ছিল। তালিয়া ইয়ান্সিকে ছুরি দিয়ে মেরে ফেলে। ইয়ান্সি বলে, ফ্লোরে লুটিয়ে পড়ে। তখন জেফ্রি এসে বলে, দারুণ শিকার, আমি সব রেকর্ড করেছি। তালিয়া, এটা অকাট্য প্রমাণ, তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে, কেমন হলো? জেফ্রি বলে, আমি তোমাকে বলি, তোমার মাকেও আমিই মেরেছি। তালিয়া বলে, কেন মেরেছিলে? তোমাদের মধ্যে তো কোনো শত্রুতা ছিল না। জেফ্রি বলে, সে আমার কাজে নাক গলাতে এসেছিল। 6 বছর আগে আমি ইয়ান্সিকে মারার জন্য সড়ক দুর্ঘটনা ঘটিয়েছিলাম। তোমার মা সেই লেনদেন দেখে ফেলেছিলেন এবং ছবি তুলেছিলেন। তিনি ইয়ান্সিকে সব বলতে যাচ্ছিলেন, তাই আমাকে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়েছিল। তোমরা সবাই আমাকে শেষ করতে চেয়েছিলে। এখন আমার পথের সব কাটা সরে গেছে, এখন সব আমার। ইয়ান্সি বলে, অবশেষে তুমি স্বীকার করলে তবে। জেফ্রি ভাই, আমি ভেবেছিলাম তালিয়া তোমাকে মেরে ফেলেছে, তুমি বেঁচে আছো কিভাবে? ইয়ান্সি বলে, একটা ভাঁজ করা ছুরি আর এক ব্যাগ নকল রক্তই তোমাকে বোকা বানানোর জন্য যথেষ্ট ছিল। আমরা সবাই নাটক করছিলাম। শোনো, 6 বছর আগে আমি একটা মেসেজ পেয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে কাউকে পাইনি। সেই মেসেজটা তোমার মা পাঠিয়েছিলেন, কিন্তু আসল খুনি তার আগেই তাকে মেরে ফেলে। তারা সব সন্দেহ আমার ওপর চাপিয়ে দেয়, যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়। তাই আমরা ভাবলাম পাশা উল্টে দেওয়া যাক এবং আসল খুনিকে বের করা যাক। ভাই, তুমি আমার সাথে মিথ্যা বললে কেন? তালিয়াকে কষ্ট দিলে কেন?
জেফ্রি বলে, যদি তুমি না থাকতে তবে সব সম্পদ আমার হতো, আমাকে এত বছর পঙ্গু হয়ে থাকতে হতো না। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমার গাড়িতে সমস্যা করে তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি বেঁচে গেলে। সব ভালো জিনিস তুমিই কেন পাবে, তুমি মরো না কেন? আজ থেকে আমরা আর ভাই নই। ইয়ান্সি ব্রেসলেট খুলে ফেলে। তুমি যা বললে সব রেকর্ড করা হয়েছে, আমি পুলিশকেও ফোন করেছি, তোমার আত্মসমর্পণ করা উচিত। আমি যদি শেষ হই তবে তোমাকেও সাথে নিয়ে মরব, বলে ইয়ান্সিকে আবার মারতে যায়। তখনই পুলিশ এসে ধরে নিয়ে যায়। তারপর তালিয়া তার মা কবরে ফুল দিতে যায় এবং তাদের বিয়ে হয়। এভাবে হ্যাপি এন্ডিং হয়। এইবার বলুন গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।